গত কয়েক মাসে 100-র বেশি বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদ ইসরো ছেড়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু কেন এই পদত্যাগ? কম বেতন, বেসরকারি মহাকাশ সংস্থার প্রতি আকর্ষণ, নাকি দ্রুত পদোন্নতি, নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো কারণ? দেখা যাক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো চাকরির মায়া কাটিয়ে পদত্যাগ করছেন একের পর এক বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদেরা। গত কয়েক মাসে সেই সংখ্যাটা পেরিয়েছে 100-রও বেশি। একসঙ্গে এতজন ইসরোর গবেষক চাকরি ছাড়াই নড়ে চড়ে বসেছে কেন্দ্র। কারণ এক লপ্তে বিপুল সংখ্যক কর্মীর ইস্তফায় ধাক্কা খেতে পারে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি, এমনটাই মনে করছেন মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা। 2012 থেকে 2024 সালের মধ্যে ইসরো থেকে প্রায় 700 জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন এবং বর্তমানে 1050টি শূন্যপদ পূরণের কাজ চলছে। কিন্তু নতুন কর্মী দিয়ে শূন্যপদ পূরণ করা গেলেও অভিজ্ঞ বিজ্ঞানীদের অভাব মেটানো কঠিন, যা দেশের মহাকাশ গবেষণার অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে বা ধীর গতির করে দিতে পারে, এমনটাই মনে করছেন প্রাক্তন গবেষকদের একাংশ। শিল্প বিশেষজ্ঞ এবং ইসরোর প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিকদের মতে, ভারতের বেসরকারি মহাকাশ খাতে দ্রুত বৃদ্ধি, ইসরোর কিছু সাংগঠনিক সমস্যা এবং গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এই সমস্ত কারণেই অনেক কর্মী সংস্থা ছেড়ে যাচ্ছেন। 2020 সালে মহাকাশ গবেষণায় বেসরকারি স্টার্টআপ সংস্থাগুলি পা রাখতে শুরু করায় এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। স্কাইরুট অ্যারোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল, বেলাট্রিক্স অ্যারোস্পেস, ধ্রুব স্পেস, দিগন্তরার মতো আরও বেশ কিছু স্টার্টআপ ভারতের মহাকাশ শিল্পের চিত্র পাল্টে দিয়েছে। ইসরোর তুলনায় এই সমস্ত বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলি আকর্ষণীয় হওয়ায় বহু গবেষকই সরকারি মহাকাশ সংস্থা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ নিজেও এই বেতন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে আইআইটি বা দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান পড়ুয়ারা মহাকাশ গবেষণায় আগ্রহী হলেও ইসরোর কম বেতনের কারণেই মুখ ফিরিয়ে নেন। ইসরোর সর্বোচ্চ পদের বেতন যেখানে 2.5 লক্ষ টাকা, সেখানে আইআইটি ছাত্রছাত্রীরা বেসরকারি সংস্থায় চাকরি জীবনের শুরুতেই সমপরিমাণ বেতন পান। ইসরোর গবেষণার ক্ষেত্রগুলি বহুমুখী। মূল ক্ষেত্রগুলির মধ্যে একটি হচ্ছে স্পেস ইঞ্জিনিয়ারিং। এখানে উৎক্ষেপণ যান এবং মহাকাশযান তৈরির কাঠামোর নকশা এবং উন্নয়নের কারিগরি বিষয় নিয়ে কাজকর্ম করার সুযোগ পাওয়া যায়। মহাকাশযান তৈরির পর তা মহাকাশে যখন পাঠানো হবে, তখন পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য প্রয়োজন স্যাটেলাইট সিস্টেম, যন্ত্র এবং যোগাযোগ প্রযুক্তি। সাম্প্রতিক সময়ে একের পর এক বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারিংয়ের পদত্যাগের ঘটনায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নতুন করে আলোচনায় এসেছে। ইসরোতে চাকরি পাওয়ার যোগ্যতা, বেতন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। ঠিক কী ধরনের যোগ্যতা থাকলে ইসরোর বিজ্ঞানী বা গবেষক হিসেবে যোগ দেওয়া যায়, বেতনই বা কত এবং কিভাবে নিয়োগ করা হয়, তারই হদিশ রইল এই ভিডিওয়ে। ইসরোতে বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারিংয়ের হিসেবে যোগ দিতে হলে প্রার্থীদের সাধারণত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, বিই বা বিটেক ডিগ্রি থাকতে হয়। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কেমিক্যাল, অ্যারোস্পেস সহ বিভিন্ন শাখার প্রার্থীরাও এই পদে যোগ দেওয়ার জন্য আবেদনপত্র দিয়ে থাকেন। বেশিরভাগ পদের ক্ষেত্রে ন্যূনতম 65% নম্বর প্রয়োজন হয়। এটি 10-এর মধ্যে মাপা হয়। আবেদনকারীদের গ্রেড এ প্রাপ্ত স্কোরের ভিত্তিতেই প্রাথমিকভাবে বাছাই করা হয়। সর্বোচ্চ গ্রেডের নম্বরধারী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। সাক্ষাৎকারে সফল প্রার্থীদের মধ্য থেকেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 28 বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পান। যে সমস্ত প্রার্থীর এমএ, এমটেক বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে 60% নম্বর,
বা 10 স্কেলের ন্যূনতম 6.5 সিজিপিএ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এর পাশাপাশি তাদের বিই, বিটেক, এমএসসি বা সমমানের স্নাতক ডিগ্রিতে কমপক্ষে 65% নম্বর বা 10 স্কেলে ন্যূনতম 6.84 সিজিপিএ থাকতে হবে। এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার দুটি ধাপেই উত্তীর্ণ হতে হয়। দুটি ধাপের ফলাফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পান। এবার আসা যাক বেতন কাঠামোয়। ইসরোর বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক মূল বেতন শুরু হয় 56,100 টাকা থেকে। সপ্তম বেতন কমিশনের লেভেল 10 অনুযায়ী এই পদের বেতনক্রম 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও দেওয়া হয়ে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কর্মীদের দক্ষতা সন্তোষজনক হলে মেধা পদোন্নতির মাধ্যমে গবেষকদের ধাপে ধাপে পদোন্নতি ঘটে। এই ব্যবস্থায় একজন গবেষক সর্বোচ্চ বিশিষ্ট বিজ্ঞানী পদে পৌঁছতে পারেন, যা লেভেল 16 পদ। এই পদের বেতন 2,05,400 থেকে 2,24,400 টাকা পর্যন্ত নির্ধারিত। খাতায় কলমে এই বেতন নির্ধারিত হলেও অনেক সময় বহু বিজ্ঞানী বা গবেষকেরা এর থেকে কম বেতনে সরকারি গবেষণা সংস্থায় যোগ দিতে উৎসুক থাকেন। তাদেরই একজন হলেন স্কাইরুট অ্যারোস্পেস সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পবন চন্দনা। তার নিজস্ব স্টার্টআপ তৈরির আগে 35,000 টাকা বেতনে ইসরোয় যোগদান করেছিলেন পবন। আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টি ডিগ্রি রয়েছে পবনের। স্কাইরুট অ্যারোস্পেস প্রতিষ্ঠা করার আগে 2012 সালের সেপ্টেম্বর থেকে 2018 সালের জুন পর্যন্ত ইসরোয় বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন তিনি। স্কাইরুট অ্যারোস্পেসের সহ প্রতিষ্ঠাতা, যিনি ইসরো ছেড়ে এই বেসরকারি মহাকাশ সংস্থা গড়ে তুলেছেন, তার মতে ভারতের মহাকাশ খাত এখন দ্রুত বদলে যাচ্ছে। তিনি জানান, বর্তমানে বেসরকারি মহাকাশ শিল্পে এমন অনেক নতুন কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছে যা তিনি কর্মজীবন শুরু করার সময় ছিল না। তার কথায় মহাকাশ খাতে বেতন এখনও অর্থনীতি বা আর্থিক পরিষেবা খাতের মতো আকর্ষণীয় নয়। তবে যারা মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করার প্রতি সত্যিকারের আগ্রহী, তাদের জন্য এই শিল্পে ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। শিল্পের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দক্ষ পেশাজীবীদের জন্য আরও ভালো সুযোগ, দায়িত্ব এবং আর্থিক সুবিধাও তৈরি হবে বলে তিনি মনে করেন। তবে শুধু বেতন নয়, কর্মীদের পদত্যাগের পিছনে কাজের চাপ, পেশা জীবনে বিকল্প সুযোগ, দ্রুত উন্নতি, বেসরকারি মহাকাশ শিল্পে আকর্ষণীয় ভূমিকা এবং তুলনামূলক নমনীয় কর্মপরিবেশের মতো বিষয়গুলিও ভূমিকা রাখছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ চেন্নাই ভিত্তিক মহাকাশ স্টার্টআপ অগ্নিকুল কসমসের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছেন। ইসরোর মোট কর্মী সংখ্যা 14,600-র বেশি। 100 থেকে 120 জনের চলে যাওয়া সংখ্যাগত দিক থেকে বড় ক্ষতি মনে না হলেও গুণগত দিক থেকে তা অত্যন্ত উদ্বেগের বলেই মনে করা হচ্ছে। কারণ যারা চলে যাচ্ছেন তারা প্রত্যেকেই গগনযান, চন্দ্রযান বা স্পেডেক্সের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রকল্পের অভিজ্ঞ কর্মী। গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা। ইসরোর অভিজ্ঞ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের পদত্যাগের বিষয়টি শুধুমাত্র বেতন কম বলে ব্যাখ্যা করা যাচ্ছে না। এটি ভারতের মহাকাশ খাতে দ্রুত পরিবর্তনের ফল, যেখানে সরকারি সংস্থা এবং বেসরকারি স্টার্টআপ দুই ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হয়েছে। কেন ইসরো থেকে বিজ্ঞানীরা পদত্যাগ করছেন? 1. বেসরকারি মহাকাশ শিল্পের উত্থান। 2020 সালে ভারত সরকার মহাকাশ খাত বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইন স্পেস গঠনের মাধ্যমে স্টার্টআপগুলিকে রকেট, স্যাটেলাইট এবং মহাকাশ প্রযুক্তি তৈরির সুযোগ দেওয়া হয়। পয়েন্ট 2. বেতনের পার্থক্য রয়েছে। সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এসসি লেভেল 10 এর মূল বেতন হচ্ছে 56,100। ডিএ, এইচআরএ, টিএ যোগ করলে হাতে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকা অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
আর বেসরকারি সংস্থায় অভিজ্ঞ মহাকাশ ইঞ্জিনিয়ারদের বছরে 20 থেকে 60 লক্ষ বা তারও বেশি প্যাকেজ রয়েছে। স্টক অপশন, পারফরমেন্স বোনাস, বিদেশে কাজের সুযোগ। এই কারণেই অনেক দক্ষ বিজ্ঞানী বেসরকারি সংস্থায় চলে যাচ্ছেন। রয়েছে কেরিয়ারের গ্রোথ। ইসরোতে পদোন্নতি সাধারণত ধাপে ধাপে এবং দীর্ঘ সময়ের ব্যবধানে হয়ে থাকে। স্টার্টআপে দ্রুত পদোন্নতি, টিম লিড হওয়ার সুযোগ থাকছে, নতুন প্রযুক্তির নেতৃত্ব থাকছে, নিজের গবেষণাকে পণ্যে রূপ দেওয়ার সুযোগও থাকছে। আর এগুলি অনেক তরুণ বিজ্ঞানীকে আকৃষ্ট করছে। 4. কাজের ধরন। ইসরোতে কঠোর প্রশাসনিক কাঠামো, সরকারি নিয়ম মেনে কাজ, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, স্টার্টআপে দ্রুত সিদ্ধান্ত, নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা, তুলনামূলক নমনীয় কর্মপরিবেশ ইসরোর সামনে বড় চ্যালেঞ্জ। ভারতে আগামী কয়েক বছরে একাধিক বড় প্রকল্প রয়েছে। গগনযান, মানব মহাকাশ অভিযান, চন্দ্রযান 4, মঙ্গল অভিযানের ভবিষ্যৎ পরিকল্পনা, শুক্র অভিযান, ভারতীয় মহাকাশ স্টেশন, পুনর্ব্যবহারযোগ্য রকেট। এই সমস্ত প্রকল্পে বহু বছরের অভিজ্ঞ বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অভিজ্ঞ বিজ্ঞানীদের চলে যাওয়াটা উদ্বেগের? একজন নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করা সম্ভব হলেও ক্রায়োজেনিক ইঞ্জিন, গাইডেন্স অ্যান্ড নেভিগেশন, লঞ্চ ভেহিকেল ইন্টিগ্রেশন, মিশন পরিকল্পনা, গভীর মহাকাশে যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রে দক্ষতা তৈরি হতে 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ পদ পূরণ করা গেলেও অভিজ্ঞতা পূরণ করা সহজ কথা নয়। তাহলে ইসরো এখন করছে কি? বর্তমানে সংস্থা 1000-এরও বেশি শূন্য পদ পূরণ করছে, নতুন বিজ্ঞানী নিয়োগ বাড়িয়েছে, ক্যাম্পাস রিক্রুটমেন্টে জোর দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।